नमो नमः मित्राणि सर्वे कथम सन्ति मन्ये सर्वे कुशलिनः सन्ति। আজকে যে সূত্রটি আলোচনা করব এই সূত্রটি তোমাদের সকলের পড়া এবং বহুবার পড়েছো, তাই সূত্রটি লেখার সাথে সাথে তোমরা হয়তো অনেকেই ভিডিওটি কুইট করবে, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে আজকের ভিডিও থেকেও তোমরা নতুন কিছু তথ্য সঙ্গে নিয়ে যেতে পারবে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে সূত্রটি লেখা মাত্রই তোমরা কিন্তু ভিডিওটি কুইট না করে সম্পূর্ণ দেখতে থাকো, নতুন তথ্য অবশ্যই পাবে। আর এটাই দাদার পাঠশালা বলতে পারো একটা আলাদা বৈশিষ্ট্য যে প্রত্যেক ভিডিওতে আমি তোমাদেরকে নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি এবং বিষয়গুলোকে যতটা পারা যায় সহজভাবে বোঝানোর চেষ্টা করি এবং উদাহরণগুলো দেখবে এমন উদাহরণ নিই, মানে পুঁথি উদাহরণ বাইরে গিয়ে যে উদাহরণগুলো বা যে উদাহরণ বাক্যগুলো আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সেই ধরনের উদাহরণ বাক্য নিয়ে সূত্রগুলিকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো চলো সূত্রটি লিখি এবং দেখতে থাকো ক্লাসটি। 100% গ্যারান্টি নতুন তথ্য পাবে। তো সূত্রটি হচ্ছে দেখো, অধি সিং স্থাসাং কর্ম, অধি সিং থাসাং আলাদা করে হচ্ছে কর্ম। এই সূত্রটি দেখো তোমরা অনেকবার পড়েছো এবং অনেকবার এটা নিয়ে আলোচনাও করেছো, তো স্বভাবতই তোমরা মনে হতে পারে যে তার কি জানবে এখান থেকে, নতুন কি জানা আছে। তো দেখো নতুন কি জানা আছে, নতুন কোনো তথ্য তোমাদেরকে আমি দিতে পারি কিনা। তাহলে দেখো অধি সিং স্থাসাং কর্ম, এই সূত্রটির অর্থ হচ্ছে অধিপূর্বক মানে তোমরা জানো মাইনাস চিহ্ন দেওয়া মানে হচ্ছে অধি, মানে সরি মাইনাস চিহ্ন দেওয়া মানে হচ্ছে পূর্বক, এটা তোমরা সকলেই জানো। তাহলে অধিপূর্বক কি কি ধাতু বলছে, সি ধাতু আর কি ধাতু, সি ধাতু বা যদি স্থা ধাতু বা যদি কি থাকে আস ধাতু, এই তিনটে ধাতু থেকে থাকে। অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু এবং আস ধাতু যদি থেকে থাকে তাহলে কি হবে না আধার কর্ম হবে। আচ্ছা বোর্ডে নড়ছে, ঠিক করে নি দাঁড়াও। আধার কর্ম হবে, দেখা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, তাহলে বলছি অধি পূর্বক সি ধাতু, স্থা ধাতু, আস ধাতুর র লাগিয়ে এখানে একটা, আস ধাতুর আধার কর্ম হবে। বোঝা গেছে? তোমরা জানো যে অধি এটার উপসর্গ এবং 20টি উপসর্গ আছে সংস্কৃতে, সেটা হচ্ছে কি না প্র পরা অপসম অনু আর নির্দূর অভিবি অধিসু উদতি নিপ্রতি পরিয়পি উপা। এই 20টি উপসর্গের মধ্যে অধি একটি উপসর্গ। এই উপসর্গটি যদি সি ধাতুর আগে বসে থাকে কিংবা স্থা ধাতুর আগে বসে থাকে কিংবা আস ধাতুর আগে বসে থাকে তাহলে সেই বাক্যে যে আধার হবে সেই আধারটা কর্ম হয়ে যাবে। বোঝা গেছে? এখন এই যে দেখো এখানে লেখা আছে অধি সিং স্থাসাং কর্ম, এখানে আধার শব্দটি তো নেই, তাহলে এটা যদি মানে করি তাহলে অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু এবং আস ধাতু কর্ম। ঠিক, তাহলে আধার পেলাম কোথায় না, দেখো এই সূত্রটির আগের সূত্র হচ্ছে আধার অধিকরণম, রো লুপ্ত আকার ধীকরণম, ঠিক আছে? এইটা হচ্ছে এই অধি সিং স্থাসাং কর্ম এই সূত্রের আগের সূত্র আধার অধিকরণম। এখান থেকে দেখো আধার এই পদটুকু কি হয়েছে না অধি সিং স্থাসাং কর্ম এই সূত্রে অনুবৃত্তি হয়েছে। এখন তোমরা যারা অনুবৃত্তি বা অধিকার জানো না তারা প্রথম ক্লাসটি দেখে এসো কারকের, তাহলে তোমরা বুঝে যাবে যে অনুবৃত্তি কি জিনিস এবং কয়ভাবে ভাগ করা হয় কি না, এই সমস্ত বিষয়ে প্রথম ভিডিওতেই আমি কিন্তু তোমাদেরকে বলেছি। তাহলে এখান থেকে আধারহ যুক্ত অধিকরণম, আধারোধিকরণম, এখানে সন্ধি হয়েছে। সন্ধিতে কি হয়েছে আধারহ যুক্ত অধিকরণম, ঠিক আছে? আধারহ যুক্ত অধিকরণম, এইখান থেকে এই আধার অধিকরণম, এখান থেকে আধার এই যে পদটা রয়েছে এই আধার পদটা এই যে অধি সিং স্থাসাং কর্ম এখানে অনুবৃত্তি হয়েছে। অনুবৃত্তি হয়ে এই যে অধি সিং স্থাসাং কর্ম এর সম্পূর্ণ সূত্র শরীর কি হয়েছে না এই সম্পূর্ণ সূত্র শুরু হয়েছে, এখানে লিখি যে অধি সিং স্থাসাং
স্থাসাং আধারः আধারः কর্ম। বুঝা গেল? এইটা হচ্ছে তোমার অধিসিং স্থাসাং কর্ম, এই সূত্রটির সম্পূর্ণ সূত্র শরীর। ঠিক, অধিসিং স্থাসাং আধারः কর্ম, অর্থাৎ অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু এবং আস ধাতুর যেটা আধার, এই যে আধার আধার সেটা কি হবে না কর্ম হবে, কর্ম হবে। মাত্র ঢুকেছে? তাহলে আমরা বলতে পারি অধিসিং স্থাসাং কর্ম এই সূত্রটির বঙ্গানুবাদ বা সরলার্থ হচ্ছে যে অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু এবং আস ধাতুর যোগে আধার কর্মত্ব প্রাপ্ত হয়। ঠিক আছে, এবার দেখো এই যে আমি তিনটে ধাতুর কথা বলেছি, সি ধাতু, স্থা ধাতু এবং আস ধাতু, এগুলো কি কি মানে? সি ধাতু, সি ধাতু এটার মানে হচ্ছে টু লে বা টু স্লিপ। ঠিক আছে, দেখো স্থা ধাতু, স্থা ধাতু এটার অর্থ হচ্ছে টু স্টে মানে থাকা। আরেকটা ধাতু দেখো আস, আস বানানটা একটু ভুল লিখছি, আস। ঠিক আছে, আস ধাতু এটা হচ্ছে টু সিট বা টু স্টে, মানে বুঝতেই পারছো টু স্টে, এস টি এ ওয়াই। তাহলে সি ধাতু মানে হচ্ছে টু লাই বা লে। ঠিক আছে, উচ্চারণটা দুই রকমই হতে পারে, তার মানে সেটা শুয়ে থাকা, আর কি টু স্লিপ মানে ঘুমানো। তোমরা সি ধাতু মানে ঘুমানো এটা করো না, সব মানে তোমরা জানো যে ঘুমানো সব ধাতু টু স্লিপ, কিন্তু সি ধাতু মানে সে ঘুমাচ্ছে এই অর্থেও কিন্তু সি ধাতুকে ইউজ করা যায়। কিন্তু আমরা সাধারণত সি ধাতু অর্থে শুয়ে থাকা এই অর্থেই সিকে আমরা প্রয়োগ করে থাকি। ঠিক আছে, তাহলে সি ধাতু মানে হচ্ছে শুধু শুয়ে থাকা না, ঘুমানোর ক্ষেত্রেও তোমরা সি ধাতুটাকে ইউজ করতে পারো। অর্থাৎ সব ধাতু মুখস্থ না করেও শুধুমাত্র সি ধাতু মুখস্থ করে তোমরা শুয়ে থাকা বা ঘুমানো দুটো অর্থেই ব্যবহার করতে পারো। স্থা ধাতু মানে টু স্টে মানে থাকা, কোনো জায়গায় অবস্থান করা। ঠিক আছে, আর যে আস, আস ধাতু মানে টু সিট মানে বসা বা টু স্টে থাকা। বোঝা গেছে? এই যে ধাতুগুলো পেলে দেখো এই তিনটে ধাতুই কিন্তু হচ্ছে অকর্মক। কি না অকর্মক। দেখো তোমাদেরকে আমি জানিয়ে এসেছি যে ধাতুকে সংস্কৃতে যে 2000 মতো ধাতু রয়েছে সেই ধাতুকে আমরা কর্মের দৃষ্টিকোণ থেকে তিনটে ভাগে ভাগ করতে পারি, অকর্মক, সকর্মক এবং দ্বিকর্মক। তাহলে এই দেখো অকর্মক এর আলোচনায় এর আগের ক্লাসে হয়েছে। তোমরা, আমি বারবার বলছি যে যারা চাইছো যে কারোটাকে খুব ভালোভাবে শিখতে, আত্মস্থ করতে, তারা কিন্তু ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো আমি আপলোড করে যাচ্ছি তোমরা সব ভিডিও দেখতে থাকো। একটি যদি মিস চলে যায় তাহলে পরের ভিডিওর সাথে আগের ভিডিও মানে তুমি রিলেট করতে পারবে না, আর রিলেট না করতে পারলে তোমার বোঝার কোনো না কোনো জায়গায় একটা খামতি থেকে যাবে। তো সেই কারণে তোমরা সম্পূর্ণ একদম 1 2 3 করে আমি কারকের কক্ষা 1, কক্ষা 2, কক্ষা 3 করে থামলাইনে উল্লেখ করেও দিই, যাতে করে তোমরা বুঝতে পারো যে কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা। তো সেই কারণে বলছি কি যে একবার যারা চাইছো সংস্কৃত ভালো করে শিখতে, সংস্কৃত কারককে আত্মস্থ করতে, তারা অবশ্যই কিন্তু ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকো। ঠিক বেশ, তাহলে অকর্ম ধাতু তোমরা জেনে গেছো, যারা ইতিমধ্যে দেখেছো ভিডিওগুলো তারা জেনে গেছো যে অকর্ম ধাতু কাকে বলা হয়। তাহলে সি, স্থা এবং আস এরা অকর্ম, মানে হচ্ছে এদের কোনো কর্ম থাকে না। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখো লিখছি, শিশু, শিশু তোমাদের একটা বইয়ের উদাহরণ দিই। শিশু টি বিছানায়, বিছানায় ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। দেখো এই বাক্যটা আমরা সংস্কৃতে কিভাবে বলতে পারি? আমরা এটাকে এইভাবে বলতে পারি, শিশুহু, শিশুহু। বিছানার ইংরেজি হচ্ছে, সরি বিছানার সংস্কৃত হচ্ছে শয্যা। তাহলে শয্যা শব্দ আক্রান্ত লত শব্দের মতো, তাহলে তার সপ্তমীর একবচন অধিকরণ কারক। কোথায় ঘুমাচ্ছে? শয্যায়, বিছানায় ঘুমাচ্ছে, অধিকরণ কারক হবে। তাহলে কি হবে না বিছানায় হবে শয্যায়। তাহলে শয্যা লত শব্দের সপ্তমী বলছে লতায়াম, হবে শয্যায়াম, শয্যায়াম। এবার তো ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে তো সি ধাতু, তাহলে হচ্ছে কি না সেতে, শিশু শয্যায়াম সেতে। বুঝে গেল? তাহলে সি ধাতু যেহেতু অকর্ম, অতএব এটা কর্ম নেই, অধিকরণ করেছি। কিন্তু এখানে বলছে যদি অধি, এই সে, সেতে, সেতে অর্থাৎ সি ধাতুর আগে যদি অধি উপসর্গ যোগ করে দাও, যদি এখানে একটা অধি লাগিয়ে দাও, তাহলে কি হবে? সেই অধি
পূর্বক সি ধাতু, অধিপূর্বক স্থা ধাতু এবং অধিপূর্বক আস ধাতু আর অকর্মক থাকবে না, হয়ে যাবে সকর্মক। কি বললাম ভালো করে মাথায় ঢুকি নাও। অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু এবং আস ধাতু এরা সকর্মক। এমনিতে সি ধাতু, স্থা ধাতু, আস ধাতু অকর্মক, কিন্তু যখনই এর আগে অধি উপসর্গ যোগ হয়ে যাচ্ছে তখন সেগুলো আর অকর্মক থাকছে না, সেগুলো হয়ে যাচ্ছে সকর্মক। বোঝা গেল? তাহলে যখনই অধি সেতে এই অধিটা চলে এলো তখন সি ধাতু কি হয়ে গেল? সকর্মক হয়ে গেল। সকর্মক মানে তার অবশ্যই একটা কর্ম থাকবে। সকর্মক ধাতু মানে তার অবশ্যই একটা কর্ম থাকবে। কিন্তু দেখো শিশু শয্যাম অধিশেতে এই বাক্যে তুমি কর্ম দেখতে পাচ্ছ না। ঠিক আছে, কর্ম দেখতে পাচ্ছ না, কিন্তু এটা অধিশেতে হচ্ছে সকর্মক। তাহলে দেখো এই যে বাক্যটি রয়েছে এখানে দেখো তিনটে পদ রয়েছে, একটা শিশুহু, একটা শয্যায়াম, একটা অধিশেতে। তাহলে যেহেতু সকর্মক সেহেতু তোমাকে জোর করে একটা কর্ম করতে হবে। এখন বলো তো, এই যে শিশু কর্তৃকারক, শয্যাম আধার অধিকরণ কারক এবং অধিশেতে ক্রিয়াপদ, তাহলে এই যে কর্তৃকারক এবং শয্যায়াম, দেখো এটা হচ্ছে কর্তৃ এবং এটা হচ্ছে আধার। এবার এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক কেন সকর্মক? না অধিটা আগে যোগ করেছি তাই এটা সকর্মক হয়ে গেছে, সকর্মক ক্রিয়া। এবার তো সকর্মক ক্রিয়া মানে তোমাকে অবশ্যই একটা কর্ম কিন্তু এখানে আনতে হবে। এখন তাহলে জোর করে কাকে কর্ম করবে? কর্তায় কর্ম করবে। তোমরা আগের যারা ভিডিওগুলো দেখেছো তারা জানো যে কর্তায় কখনোই কর্ম করা যায় না। আমি দ্বিকর্মক ওই যে অকৈতঞ্চ এই সূত্রটা ব্যাখ্যা করার সময় তোমাদের বলেছিলাম। তাহলে দেখো পড়ে থাকলো কি আধার, তাহলে আধারটাকে তুমি জোর করে কর্ম করবে। বোঝা গেল? তাহলে অধিপূর্বক সি ধাতুর যোগে আধার কি হয়ে যাচ্ছে? কর্ম হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আধার শয্যাটা কি হবে? না শয্যাম, লতাম, তাহলে হবে শয্যাং। ওদের সাথে যোগ করেছি বলে এটা হয়ে গেল শয্যাং, অর্থাৎ এটা হয়ে গেল কি? না এটা হয়ে গেল কর্ম। কেন কর্ম করলাম? না অধিপূর্বক, আবারও বলছি দেখো, অধিপূর্বক সি ধাতু সকর্মক, অধিপূর্বক সি ধাতু সকর্মক। সকর্মক বলে অবশ্যই তাকে একটা কর্ম দিতে হবে। বাক্যে ব্যবহার করতে গেলে সকর্মক ধাতু যখনই তুমি ইউজ করো বাক্যে তখন তাকে একটা কর্ম অবশ্যই দিতে হবে। তো কর্ম দিতে গেলে শয্যামটা আধারটাকে জোর করে কর্ম করতে হবে। ঠিক সেই কারণে এ দেখো শয্যাং করেছি এবং এটা হয়ে গেছে কর্ম। সূত্রতে তাই বলা হচ্ছে অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু এবং আস ধাতুর যেটি আধার সেটাকে কর্ম করতে হয়। বুঝে গেল? বেশ, এইবার দেখো আমি কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিই যাতে করে তোমরা এই বিষয়টাকে আরো বেশি আত্মস্থ করতে পারো বা এই বিষয়ের প্রতি আরো বেশি সাবলীল হতে পারো। উদাহরণগুলো দেখো, ঠিক আছে? পুঁথি উদাহরণ শিখে দেখো লাভ নেই। বইয়ে তোমরা এরকম অনেক উদাহরণ হচ্ছে যে হরি বৈকুণ্ঠে আছে, হেনা তেনা 12-17, ওগুলো না। তুমি মোটামুটি ভাবে দেখো ছেলেরা ক্লাসে ঘুমিয়ে গেছে। দেখো লেখো এরকম, ছেলেরা ক্লাসে ঘুমিয়ে পড়েছে। এই যে বাক্যটা আমি লিখলাম দেখো, ছেলেরা ক্লাসে ঘুমিয়ে পড়েছে, এটাকে যদি অধিপূর্বক সি, স্থা, আস এর মধ্যে কোনো একটা ধাতুকে নিতে চাও এবং অধি উপসর্গ রাখতে চাও তাহলে কি হবে? আর যদি অধি না লাগাই তাহলে কি হবে? তাহলে আগে না লাগিয়ে দেখি অধি, তাহলে কি হবে? দেখো ছেলেরা বালকহ হবে না, বালকাহ হবে যেহেতু বহুবচন রয়েছে। বালকাহ কোথায় ঘুমিয়ে গেছে? ক্লাসে ঘুমিয়ে গেছে। ক্লাসটা অধিকরণ কারক, বুঝতেই পারছো। তাহলে শ্রেণী কক্ষে ঘুমিয়ে গেছে। তাহলে দেখো সি ধাতু, তাহলে কি হবে? না অসেরত, হ্যাঁ কি না? অসেরত, বালকাহা শ্রেণীকক্ষে অসেরত, অর্থাৎ ছেলেরা শ্রেণীকক্ষে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। ঠিক আছে, এইবার দেখো এটা একদম বাক্যটা ঠিক হয়েছে। ঠিক, কারণ সি ধাতু অকর্মক, সেখানে কোনো কর্ম নেই। কিন্তু যদি এই অসেরত এর জায়গায় যদি তুমি কি করো না অধি এই উপসর্গটা লাগিয়ে দাও, মানে সি ধাতুর আগে অধি এই উপসর্গটি লাগিয়ে দাও, তাহলে কি হবে? তবে সেই বাক্যে যাওয়ার আগে তোমাদেরকে বলেছিলাম যে একটা এক্সট্রা ইনফরমেশন তোমরা পেতে চলেছো আজকে ক্লাস থেকে। সেই এক্সট্রা ইনফরমেশনগুলো দেখো কি কি, একটু ভালো করে দেখো। আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ভাষা, সংস্কৃত ভাষা এবং বাংলা ভাষা। ভাষা মানে তার মিনিংটা হচ্ছে বা তার সেন্সটাই হচ্ছে মেন কথা। ভাষা কেন আমরা ব্যবহার করি? আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা, তোমরা সকলে জানো। তাহলে মনের ভাবটা যত ভালো করে আমি প্রকাশ করতে পারবো ততই আমার ভাষা সুমধুর হবে, সুন্দর হবে।
আমরা তো এখানে ট্রান্সলেট করছি না, যেটা ট্রান্সলেটার এটা ট্রান্সলেটার, তাহলে কিন্তু ট্রান্সলেট করতে গেলেও মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যাবে না। কি বললাম বোঝা যাচ্ছে? তাহলে এই যে ছেলেরা ক্লাসে ঘুমিয়ে পড়েছে, আর তো আমি বলছি দেখো বালকাহা শ্রেণীকক্ষে অসেরত, মানে বালকগুলো শ্রেণীকক্ষে ঘুমাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিল এরকম। কিন্তু আমি বাংলাতেই বলছি দেখো ছেলেরা ক্লাসে ঘুমিয়ে পড়েছে, ছেলেরা ক্লাসে ঘুমিয়ে পড়েছে। তার যদি সংস্কৃত আমরা এটা করি বালকাহা শ্রেণীকক্ষে অসেরত, মানে হচ্ছে ছেলেরা ক্লাসে ঘুমিয়ে পড়েছিল, মানে অতীতকাল। কিন্তু দেখো এখানে অতীতকাল বলা হচ্ছে না। কি বলছে বোঝা যাচ্ছে? যদি ইংরেজি ধরি দেখো ঘুমিয়ে পড়েছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঘুমিয়ে পড়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আমি এটা যা করেছি এটা হচ্ছে পাস্ট, ঘুমিয়ে পড়েছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পাস্ট আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। ছেলেরা ক্লাসে ঘুমিয়ে পড়েছে মানে ঘুমিয়ে পড়েছে, ঘুমানোটা জাস্ট এই মাত্র হয়েছে, অতীতের কথা বলছি না কিন্তু। ঠিক আছে, তোমরা জানো যে লং লকার ইউজ করতে গেলে আজকের যেটা আগে ঘটেছে সেটাকে লং লকার ইউজ করতে হয়। ঘুমিয়ে পড়েছে মানে কি কালকে ঘুমিয়েছিল তা কিন্তু নয়। তাহলে ঘুমিয়ে পড়েছে মানে এই জাস্ট ঘুমিয়ে পড়েছে। তাহলে এইরকম যখন হবে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন আমরা কি করব? কি বলছি বুঝতে পারছো? সেন্সটা বোঝো। আমি যদি এরকম বলি বালকাহা শ্রেণীকক্ষে অসেরত, মানে বালকেরা, মানে ওইদিকে লোকটা ভাববে কি বালকগুলো শ্রেণীকক্ষে ঘুমিয়ে পড়েছিল। অনেকদিন আগের কথা বলছি যে আমি যখন ক্লাসে গেছিলাম গত গত রবিবার আমি যখন ক্লাসে গেছিলাম তখন ছেলেরা ক্লাসে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তুমি সেটা বলছো না, তুমি বলছো ছেলেরা ক্লাসে ঘুমিয়ে পড়েছে। ঠিক, অর্থাৎ তুমি দাঁড়িয়ে বলছো যে হে ভগবান কি অবস্থা, ছেলেরা ক্লাসে ঘুমিয়ে পড়েছে। তুমি ক্লাসে গিয়ে দেখছো সমস্ত ছেলে ঘুমিয়ে পড়েছে। সেন্সটা বুঝতে পারছো যে ঘুমিয়ে পড়েছে আর তুমি করছো ঘুমিয়ে পড়েছিল। পার্থক্য বুঝতে পারছো? তাহলে এই যে জায়গাটা এটা আমরা কি করে বলবো? নাকি বলা যাবে না? নাকি এই যে এই সেন্সটা ছেলেরা ক্লাসে ঘুমিয়ে পড়েছে এটা কি সংস্কৃতে বলা যাবে না? অবশ্যই বলা যাবে। এবং কিভাবে বলবো সেটা দেখো। তোমরা এখানে বর্তমান কাল ইউজ করবে, ঘুমিয়ে পড়েছে এখানে লট লকার, লট লকার ইউজ করবে, লট লকার করবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে লট লকার মানে তো বর্তমান কাল, ঘুমিয়ে পড়েছে মানে কাজটা তো শেষ হয়েছে, ঘুমিয়ে পড়েছে মানে ঘুমানো কাজটা তো শেষ হয়ে গেছে। ঘুমাচ্ছে তো বলছি না, যে ছেলেরা ক্লাসে ঘুমাচ্ছে বলছি না, ঘুমিয়ে পড়েছে মানে ঘুমানো কাজটা অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে সেটা লট লকারে করি কি করে? দেখো লট লকার এক্ষেত্রে একটা সূত্র রয়েছে লট লকারে, সেটা হচ্ছে বর্তমান বর্তমান সামীপ্যে সামীপ্যে বর্তমান বদবা। ঠিক আছে, বর্তমান সামীপ্যে বর্তমান বদবা, এটা লট লকারের মধ্যে একটা সূত্র করা হয়েছে এরকম। মানে হচ্ছে যে যে কালে তুমি দাঁড়িয়ে আছো সেই কালের কিছুক্ষণ আগে বা সেই কালে কিছুক্ষণ পরে যদি কোনো কাজ করা বোঝায় সেই ক্ষেত্রে আমরা লট লকারে ইউজ করতে পারি। কি বললাম? আমি যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, ধরো আমি এখন দাঁড়িয়ে আছি, আমি বললাম আমি এক গ্লাস জল খেলাম, আমি এক গ্লাস জল খেলাম মানে কিছুক্ষণ আগেই কাজটা শেষ হয়েছে। আবার আমি যদি বলি আমি কিছুক্ষণ পর আমি কলকাতা যাব, তোমাদেরকে পড়িয়ে দিয়েই আমি কলকাতার জন্য রওনা হব। তাহলে দেখো আমি যে কালে দাঁড়িয়ে আছি তার কিছুক্ষণ আগে যদি ঘটনা ঘটে থাকে এবং কিছুক্ষণ পরে যদি ঘটনা ঘটে থাকে তাহলে সেইগুলোকে তুমি লট লকারে ইউজ করতে পারো। কি বললাম বোঝা গেল? অর্থাৎ সেই দিনের মধ্যে আজকে সকাল থেকে আজকে রাত্রির মধ্যে, ধরো তুমি দুপুরবেলা দাঁড়িয়ে আছো, তুমি সকালে বলছো আমি সকালে সংস্কৃত পড়েছি, এই যে আমি সকালে সংস্কৃত পড়েছি এক্ষেত্রেও তুমি লট লকার ইউজ করতে পারবে। আবার তুমি দুপুরে দাঁড়িয়ে বলছো আমি রাত্রে আজকে একটা নিমন্ত্রণ বাড়ি যাব নিমন্ত্রণ খেতে, তাহলে এই যে তুমি রাত্রে নিমন্ত্রণ বাড়ি যাবে এখানে ভবিষ্যৎকাল অর্থাৎ লিট লকারের ইউজ করা যাবে না, যেহেতু সেই দিনের মধ্যেই পড়ছে সেই জন্য সেক্ষেত্রে লট লকারের ইউজ করতে হবে। সূত্র হচ্ছে বর্তমান ও সামীপ্যে বর্তমান ও বদবা। মাথায় ঢুকেছে? তাহলে দেখো সেন্সের দিক থেকে আমি কিন্তু এখানে যে লং লকার ইউজ করেছি এটা কিন্তু ভুল হয়েছে। যদি আমি সেন্সের দিক থেকে দেখি, মানে যে সেন্সটা বোঝাতে চাইছে বাংলা থেকে, বাংলায় ছেলেরা ক্লাসে ঘুমিয়ে পড়েছে এই যে সেন্সটা, সেই সেন্সের দিক থেকে যদি আমি দেখি তাহলে আমার এই যে বাক্য, এই বাক্যটা সম্পূর্ণ ভুল। এখানে অসেরত হবে না, হবে কি সেতে সয়াতে সেরতে, সেরতে বর্তমান কালে করতে হবে। ঠিক আছে, বালকাহা শ্রেণীকক্ষে সেরতে, বোঝা গেছে?
এখন দেখো বাক্যটা একদম ঠিক হলো যে ছেলেরা শ্রেণীকক্ষে ঘুমিয়ে পড়েছে। এবার দেখো এর আগে যদি অধিটাকে যোগ করো, তাহলে অধি যোগ করো, অধি সে রাতে, অধি সে রাতে। ঠিক আছে, কোথায়? এবার শ্রেণীকক্ষে। তাহলে এই যে তুমি আধার ছিল, আধার, এই আধারটা কি করতে হবে? কর্ম করতে হবে, কারণ অধিপূর্বক সি ধাতু সকর্মক, সকর্মক। তাহলে এটাকে তোমার কি করতে হবে? না কর্ম করতে হবে। তাহলে কি বলবো? না শ্রেণীকক্ষং, শ্রেণীকক্ষং। ঠিক আছে, এবার বালকাহা যেমন ছিল সেরকম বসে যাবে, বালকাহা শ্রেণীকক্ষং অধি সে রাতে, ছেলেরা শ্রেণীকক্ষে ঘুমিয়ে পড়েছে। বুঝতে পারলে? আরেকটা উদাহরণ দেখো, স্থা দিয়ে, স্থা দিয়ে উদাহরণ দেখো। নতুন কিছু শিখছো তো? যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের মনে হয় যে লকারগুলো এখন আমরা ভালো করে জানি না, হ্যাঁ আমরা হচ্ছে লট লোট লং জাস্ট ফর্মালিটিগুলো জানি কোথায় কোথায় হয়, কিন্তু তার গভীরে সেই অর্থ আমাদের জ্ঞান হয়নি। অর্থাৎ বাংলার যে বিভিন্ন যে সেন্স আমরা কথা বলি, সেই সেন্সটাকে যখন আমরা ধরে সংস্কৃতে অনুবাদ করতে যাই, সংস্কৃতে বলতে চাই, স্পোকেন সংস্কৃত যখন আমরা চাই, তখন আমরা কি করব? আমরা সব দেখো ওই ঘুমিয়ে পড়েছে লং লকার করে দিলাম, কিন্তু সেই সেন্সটা কিন্তু থাকলো না। তাহলে হয়ে গেল ঘুমিয়ে পড়েছিল। কি বলছি বুঝতে পারছো? যারা চাইছো যে লকারগুলো নিয়ে আলোচনা হোক, বা দাদা তুমি লকার নিয়ে আলোচনা করো, তারা একটু কমেন্ট করে জানিও। সময় সুযোগ হলে আমি লকারগুলোকে তোমাদের বিস্তার আলোচনা করব, যাতে করে তোমরা এই ধরনের সেন্সগুলো বুঝতে পারো এবং অ্যাপ্রোপ্রিয়েটলি ইংরেজি থেকে বলো বা বাংলা থেকে বলো, সংস্কৃতে যাতে তোমরা ট্রান্সফর্ম করতে পারো। সেক্ষেত্রে সেন্সের যেন কোনো পার্থক্য না ঘটে যায়, বা কি বলবো বুঝতেই পারছো, মানে যে ভাবটা আমি প্রকাশ করতে চাইছি বাংলা ভাষার মাধ্যমে বা ইংরেজি ভাষার মাধ্যমে, সেটাও যেন সেই ভাবটা যেন একই থেকে থাকে যখন আমি সেটাকে সংস্কৃতে প্রকাশ করব। বুঝে গেল? তা যদি সেরকম তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। এবার দেখো স্থা দিয়ে, ধরো সে, সে সাধারণত, সাধারণত বাড়িতেই থাকে, বাড়িতেই থাকে। এই বাক্যটা তোমরা যদি লিখতে চাও তাহলে কি করবো? তাহলে সহ, আর আমি অধিকে ছেড়ে করছি না, যেহেতু ক্লাসটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে, আমি অধিকে নিয়েই বলছি। যদি অধি ছাড়া থাকে তাহলে অবশ্যই সেগুলো অধিকরণ হয়ে যাবে। বারবার বলছি, দেখো বাড়িতে যদি অধি ছাড়াই তুমি স্থা ধাতু ইউজ করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে হয়ে যাবে অধিকরণ কারক। কিন্তু অধি যোগ করলে অধিকরণ কারকের জায়গায় কি করতে হবে? না কর্ম করতে হবে। বিষয়টা এরকম। তাহলে সাধারণত কি করব? প্রায়শঃ, প্রায়শঃ, প্রায়শঃ বাড়িতে, তাহলে কি করব? গৃহম, গৃহম। এবার তিষ্ঠতি, তাহলে অধি তিষ্ঠতি, অধি তিষ্ঠতি। মানে কি হলো? সে সহ প্রায়শঃ গৃহম অধি তিষ্ঠতি, সে প্রায় বাড়িতেই থাকে। ঠিক, বেশ। এবার দেখো আর একটা আস দিয়ে উদাহরণ দেখে নাও, তাহলে মোটামুটি আজকে ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। আমি, আমি আসনে, আসনে বসে আছি, বসে আছি। ঠিক আছে, এই যে বাক্যটা আমি আসনে বসে আছি, এটা কিভাবে বলবো? আমি, তাহলে অহং, আসনে, আসনং, আসনং। এবার দেখো অধিটা যোগ করো, অধি, তাহলে আস ধাতু, আস ধাতু উত্তম পুরুষ এক বচন কি আছে? আসে, অধি আসে। ঠিক আছে, অধি আসে। ধাতু চিহ্ন যদিও আস, এখানে ধাতু চিহ্ন দেওয়া উচিত, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে অধি আসে, এখানে কি করতে হবে? সন্ধি কিন্তু মাস্ট, সন্ধি কিন্তু মাস্ট। উপসর্গের সাথে ধাতুর কিন্তু সন্ধি মাস্ট। সন্ধি বিযুক্ত ভাবে তুমি লিখতে পারবে না কখনোই। তুমি ভাবো অধি এক জায়গায় লিখলাম, খানিকটা দূরে আমি এটা না দিয়ে আসে লিখে দিলাম, বাক্যটা কিন্তু ঠিক হবে না। কেন না? সংহিতৈক পদে নিত্যা, নিত্যা ধাতুপসর্গয় সমাসপি চ নিত্যাসাৎ বাক্যে তোষা বিভক্ত সাম্পেক্ষতে। এখানে বলা হলো সংহিতা কোথায় কোথায় নিত্য? না সংহিতৈক পদে নিত্যা, নিত্যা ধাতুপসর্গয়, ধাতুপসর্গয়। এক্ষেত্রে ধাতুর সাথে উপসর্গের সন্ধি কিন্তু মাস্ট। তাহলে এখানে দেখো সন্ধি করলে কি হবে? হস্যি দীর্ঘ ভিন্ন অন্য স্বরবর্ণ পরে থাকলে হস্যি দীর্ঘ স্থানে জফলা হয়ে যায় এবং তার পরের স্বর তার সাথে যুক্ত হয়ে যায়। তাহলে কি হবে? অ ধ্বজফলা আকার
অধ্যাসে। তাহলে কি হবে? অহং আসনং অধ্যাসে। বোঝা গেল? অহং আসনং অধ্যাসে, আমি আসনে বসে আছি। এবার অধি যদি না থাকতো তাহলে করতাম না, আসনে এরকমই করতাম, লিখে দিই অহং অহং আসনে 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 আসে। ঠিক আছে? আস ধাতুর উত্তম পুরুষ একজন হচ্ছে আসে, তাহলে অহং আসনে আসে, আমি আসনে বসে আছি। ঠিক আছে? কিন্তু অধীর যোগ করে দিচ্ছ মানে এটা কি হয়ে যাচ্ছে? এটা সকর্মক হয়ে যাচ্ছে, এবং সকর্মক হচ্ছে বলেই একটা কর্মের প্রয়োজনীয়তা কিন্তু দেখা দিচ্ছে, এবং সেই কর্মের প্রয়োজনীয়তা মেটানোর জন্যই আমাকে আধারটাকে কি করতে হচ্ছে? দেখো, কর্ম করতে হচ্ছে, এটা কর্ম করতে হচ্ছে, এটা আধার। কারণ কর্তাকে করা যায় না, বারবার বলেছি কর্তাকে জোর করে অন্য কিছু করা যায় না। তাহলে কর্তা ছাড়া যে সমস্ত বাক্য আরো কারক থাকবে সেইগুলোর উপর আমরা জোর জুলুম করতে পারি, কিন্তু কর্তার উপর আমরা জোর জুলুম করতে পারি না। সেই কারণে দেখো, কর্তাকে আমরা ছেড়ে দিয়েছি, কর্তাকে দেখো, কর্তাকে কিন্তু আমরা ছেড়ে দিই, কর্তাকে আমি কিচ্ছু নিয়ে টানাটানি করে নিই, ছেড়াখাড়ি করে নিই। অহং দেখো, অহং আমরা কিন্তু কোনো টানাটানি ছেড়াছাড়ি করতে পারিনি। আমরা করেছি কাকে? দেখো কোথায় করেছি, এ দেখো গৃহং, এ দেখো করেছি আসনং, অর্থাৎ এই যে আধারগুলোকে দেখো আমরা কিন্তু জোর করে কর্ম করেছি। আশা করি আজকের সূত্রটি তোমরা বুঝতে পারলে। এরপরও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর একটা কথা, আমি যখন এগুলোকে ফেসবুকে আপলোড করি, ফেসবুকে অনেকে কমেন্ট করে, এবং সেই কমেন্টগুলোর মধ্যে অনেকে ভুল কমেন্ট করেন, বা আপনারা করেন বা তোমরা করো, আমি সেগুলো অ্যান্সার দিই না। কেন দিই না? কারণ ফেসবুকে তোমরা কমেন্ট করো, তোমরা যদি ইউটিউবের আমার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে যদি কমেন্ট করো, ঠিক আছে, বা আমার যদি ভুলগুলো তোমরা ধরিয়ে দাও, সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের প্রত্যুত্তর দেব, বা যদি তোমাদের ভুল হয়ে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের ভুলগুলো বলবো যে তোমাদের এইখানটাই ভুল হচ্ছে, বা তোমরা যদি আমার কোনো ভুল দেখতে পাও তাহলে অবশ্যই আমি কিন্তু তোমার সঙ্গে আলোচনা করবো, হ্যাঁ এই জায়গাটা আমার ভুল ছিল। কিন্তু তোমরা ওখানে যারা কমেন্ট করছো, করতেই পারো কমেন্ট, আমি সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যান্সার দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি না। ঠিক আছে? তো যদি তোমাদের কোনো কমেন্ট করতে হয়, যদি মনে হয় যে দাদা এখানটা তুমি ভুল পড়িয়েছো, বা দাদা এই জায়গাটা আমি বুঝলাম না, তাহলে অবশ্যই কিন্তু ইউটিউবে যে প্ল্যাটফর্ম রয়েছে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেবো। তোমরা দেখো যে যারাই কমেন্ট করো তাদেরকে আমি লাভ রিয়াকশনটা দিয়ে দিই। ঠিক আছে? তার মানে কি, আমি তোমাদের কমেন্টগুলো দেখেছি। বোঝা গেল কি বললাম? তো তোমরা যারা চাইছো যে আমার সঙ্গে কমেন্টের মাধ্যমে কথা বলতে, বা তোমরা চাইছো যারা কি বলবো, এই যে বিষয়ের ওপর কোনো তোমাদের সমস্যা থাকলে সেটা ফেসবুকে না, এখানে এসে তোমরা কমেন্ট করো। ঠিক আছে? আর একটা কথা বলি, তোমরা যারা চাইছো যে আমার সাথে মোটামুটিভাবে কথা বলতে, একটা তোমাদের জন্য দাদার পাঠশালা বলে ওই যে টেলিগ্রাম গ্রুপ কিন্তু খোলা রয়েছে, ইতিমধ্যে অনেকজনই সেখানে জয়েন করেছে। আর তোমরা যদি চাও সেখানে জয়েন করতে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। তোমরা সেখানে গিয়ে সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা দাদার পাঠশালা এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয়তু সংস্কৃতম, জয়তু ভারতম।